পাত্রর বাজারে ব্যাংক কর্মচারীদের কদর তুঙ্গে থাকলেও উলুবেড়িয়ার এক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অস্থায়ী কর্মচারীর বেঘোরে প্রাণ গেল। পারিবারিক অশান্তির জেরে নয়, রাজনৈতিক কারণও নয়, প্রতিবেশীদের সঙ্গে ঝামেলাও নয়। তবে কি কারণে প্রাণ দিতে হলো রজত চৌধুরীকে? অস্বাভাবিক মৃত্যুর এই জটিল রহস্য ভেদ করতেই আমি মণিময় আজকের ক্রাইম ইয়ার্ডে আপনাদের নিয়ে যাব হাওড়ার উলুবেড়িয়া। সেখানে সরেজমিনে ছানবিন শুরু করলেন আর প্লাসের অ্যাসিস্ট্যান্ট এডিটর প্রশান্ত দে। হাওড়া জেলার উলুবেড়িয়া থানা এলাকার বৃন্দাবনপুর গ্রাম, আর এই গ্রামের বাসিন্দা দিবাকর চৌধুরী। তার 4 সন্তান, বড় সন্তানের মৃত্যু হয়েছে। বাকিরা সকলে মিলে একসঙ্গে বৃন্দাবনপুরের এই বাড়িতেই থাকেন, অর্থাৎ এই বাড়িটি একান্নবর্তী পরিবার, সকলে একসঙ্গে এই বাড়িতে থাকেন। দিবাকর বাবু, তার ছেলের বৌমা, নাতি প্রত্যেকে এই বাড়িতে তারা থাকেন। জানা যাচ্ছে যে দিবাকর বাবুর ছোট ছেলে রজত চৌধুরী, তিনি একটা সময়ে লোনের কাজ করতেন, অর্থাৎ গাড়ির ফাইন্যান্সের কাজ করতেন। এরপরে গাড়ির ফাইন্যান্সের কাজ করতে করতে এই উলুবেড়িয়াতে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক, সেই ব্যাংকের অস্থায়ী কর্মী হিসাবে নিয়োগ হন। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অস্থায়ী কর্মী রজত চৌধুরীর পরিবারে সবে মাত্র এসেছিল সচ্ছলতার ছোঁয়া। চাকরি অস্থায়ী হলেও নিয়মিত মাস মাইনে কিছুটা হলেও স্বস্তি এনেছিল পরিবারে। না, সেই সুখ স্থায়ী হলো না বেশি দিন। পরিবারের প্রত্যেকের আশা আকাঙ্ক্ষা চুরমার হয়ে গেল এক মুহূর্তে। আত্মহত্যা না পরিকল্পিত খুন, নাকি আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছিল তাকে? নিয়তির কোন চোরা পথে এভাবে হারিয়ে গেলেন নিরীহ একজন ব্যাংক কর্মচারী? রজত চৌধুরী, তার স্ত্রী কবিতা চৌধুরী, তাদের একমাত্র মেয়ে ঋতিকা এই অঞ্চলেরই, অর্থাৎ উলুবেড়িয়া অঞ্চলেরই একটি স্কুলের 10ম শ্রেণীর ছাত্রী। বাড়ির একমাত্র মেয়ে, অর্থাৎ রজতবাবু এবং তার স্ত্রী, তাদের একমাত্র কন্যা হচ্ছে ঋতিকা। ভালো মেয়ে। বাবা কখন যাচ্ছে, কখন অফিসে যাচ্ছে, ফিরছে, ফেরার পরে কখন সে পড়াশোনা করছে, সমস্ত বিষয়টা রজতবাবু বারবার নজর দিয়েছেন তার মেয়ের দিকে। শুধু তাই নয়, যখন পরিবারের কেউ বাড়িতে নেই, রজতবাবু বাড়িতে একা, তখনও তিনি পরিবারের সমস্তটা দেখভাল করেছেন। অর্থাৎ পরিবারের একজন মাথা হয়ে থেকে গেছেন রজতবাবু। পরিবারের কর্তা একমাত্র মেয়েকে অনাথ করে চলে গেলেন। রহস্যময় মরণ ফাঁদে থমকে গেল তার জীবন। কেন এমন হলো? এই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অস্থায়ী কর্মী ছিলেন রজত চৌধুরী, যিনি দীর্ঘ 5 বছর ধরে এই ব্যাংকের সঙ্গে যুক্ত। এই ব্যাংকের সরাসরি এমপ্লয়ি না হলেও তিনি কিন্তু 5 বছর ধরে এই ব্যাংকে অস্থায়ী কর্মচারী হিসেবে কাজ করেছেন। 5 বছর ধরে ব্যাংকে কাজ করার সুবাদেই অনেক ধনী ব্যক্তির সঙ্গে আলাপ হয়েছিল রজতের। তবে কি সেখানেই লুকিয়ে আছে রজতের মৃত্যু রহস্য? রজতবাবু যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে কাজ নিয়েছিলেন বিগত প্রায় 4 বছর হলো, সেখানেও তিনি অস্থায়ী কর্মী হলেও সমস্ত কাজটা তিনি করতেন। অর্থাৎ কাগজপত্র, লোন পাইয়ে দেওয়া, কিভাবে ব্যাংকের কাজকে, ব্যাংকের শাখা প্রশাখাকে আরো দূর পর্যন্ত বিস্তৃত করা যায়, সমস্তটা তিনি নিজে হাতে করেছেন। শুধু তাই নয়, ব্যাংকের গ্রাহক পরিষেবা, কিভাবে গ্রাহক পরিষেবা দেওয়া যায় এবং কিভাবে গ্রাহক ব্যাংকে আনা যায়, পুরো বিষয়টা রজতবাবু নিজে হাতে করেছেন। ভালো কর্মী হিসেবে রজত বাবুর সুখ্যাতি ছিল কর্মস্থলে। অঞ্চলেও তার নিরীহ স্বভাব ও ভালো মানুষের গুণে তিনি প্রত্যেকের প্রিয় ছিলেন।
সবার লাইফে তো প্রবলেম আছে, উনি কিন্তু কোনোদিন ওগুলোকে ভালোভাবে ফেস করতেন। উনি এই সামান্য ব্যাপার কি হয়েছে জানি না, বাট এরকম সুইসাইড করার মতো মানুষ উনি ছিলেন না। গ্রামের সকলেই জানে যে দাদার কোনো এই পর্যন্ত রিপোর্ট নেই। তা এটা একটা জোর করেই আমার মনে হয় কোনো কিছু এসে মানে রহস্যজনকভাবে ওনাকে করা হয়েছে। কোনো একটা মানে ভেতর থেকেই কোনো একটা ব্যাপারে ওনাকে কিছু একটা ঘটিয়ে করা হয়েছে, জোর ওনার উপর কোনো প্রেশার ক্রিয়েট করে এই ঘটনা ঘটেছে, এইটা একটা আন্দাজ করা যাচ্ছে। সবসময় হাসি খুশি, সবসময় ভালো থাকতো। 2 বছর দুয়েক হলো ওই ব্যাংকের অস্থায়ী কর্মচারী হিসাবে নিয়োগ হয়েছে এবং ব্যাংকের উন্নতিকল্পে সম্পূর্ণ ওর বেশি দাম, কারণ ও প্রচুর কাস্টমার এনেছে এবং ছোটোখাটো লোন করিয়ে দিয়েছে। সব কিছু লোকের সঙ্গে গুড রিলেশনও যথেষ্ট ছিল। এখন ব্যাপারটা যেটা ঘটেছে, এই ঘটনাটা একটা অস্থায়ী কর্মচারীর উপর ম্যানেজার এবং সোমনাথ ঘোষ ক্যাশিয়ার অমিত নায়ক এরা একটা বিশাল অঙ্কের টাকা গণ্ডগোল করে একটা এই অস্থায়ী কর্মচারীর উপর দোষ চাপিয়ে দিয়ে তাকে আমার মনে হয় যত সম্ভব মানে খুনের পথেই ফেলে দিয়েছে। প্রতিবেশীদের কথায় ইঙ্গিত রয়েছে রজত বাবুর মৃত্যু রহস্যের। তবে কি বসেদের কাছে প্রিয় হয়ে ওঠার খেসারত দিতে হলো তাকে? রজত বাবু কি নিজের কলিগদেরই ষড়যন্ত্রের শিকার হলেন? প্রথমে উনি ওই গাড়ির হচ্ছে কি বলবো লোন এইসব গাড়ির ফাইন্যান্সের ব্যাপারে উনি ব্যাংকে যেতেন। তারপরে উনি ওখানে ওই বিজনেস ফ্যাসিলিটি হিসাবে চাকরি পান, অস্থায়ী কর্মী। সে কি টাকার জন্যই মৃত্যু? কিন্তু কার টাকা? কিভাবে সেই টাকা এলো রজত বাবুর কাছে? কে আত্মসাৎ করলো সেই টাকা? এক জটিল রহস্যের গোলক ধাঁধায় ঘুরপাক খাচ্ছে রজত বাবুর কর্মজীবনের ইতিহাস। রাষ্ট্রায়ত্ত ব্যাংকে কাজ করতে রজতবাবু, কিন্তু কখনোই তিনি সেখানকার স্থায়ী কর্মী ছিলেন না। তা সত্ত্বেও ব্যাংকের সমস্ত এমপ্লয়ীদের সঙ্গে একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছিল তার। অনেক সময় দেখা গেছে যে সেই সমস্ত কর্মীরা তার বাড়িতে এসেছেন, খাওয়া দাওয়া করেছেন, সময় কাটিয়েছেন, আবার ফিরে গেছেন তাদের নিজেদের বাড়িতে। ফলে সেই জায়গা থেকে অন্তত পক্ষে এটুকু পরিষ্কার যে রজতবাবুর সঙ্গে ব্যাংকের এমপ্লয়ীদের একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছিল। কলিগদের সঙ্গে সুসম্পর্ক ছিল রজত বাবুর, তবুও কর্মস্থলেই লুকিয়ে আছে তার মৃত্যুর কারণ। সম্পর্কের বাইরেও সেখানে রয়েছে মোটা অঙ্কের টাকার খেলা। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অস্থায়ী কর্মী হলেও রজতবাবু কিন্তু গ্রাহক আনার পাশাপাশি ব্যাংকের একাধিক কাজ করেছেন। অর্থাৎ সেখানকার যারা স্থায়ী এমপ্লয়ি তাদের সঙ্গে যেহেতু তার একটা ভালো সম্পর্ক ছিল, সেই জায়গাটায় কাজে লাগিয়ে সেই সমস্ত এমপ্লয়িরা তাকে দিয়ে অনেক কাজ করে নিয়েছে। সম্প্রতি টাকা বদলের বিষয়টা নিয়েও তার উপর একটা চাপ তৈরি হয়েছিল। ও, এই মৃত্যুর পিছনেও রয়েছে ডিমনিটাইজেশনের বিষাক্ত নজর। তবে কি এই মৃত্যুর নেপথ্যেও রয়েছে কালো টাকার হাতছানি? সব লিখিতভাবে লিখিয়ে নিয়েছে ব্যাংকের লোকেরা, সব ম্যানেজার, ক্যাশিয়ার, তার সাথে সোমনাথ ঘোষ, না তার মেয়ে। স্বামীর কথা বলতে গিয়ে আজও গলা জড়িয়ে আসছে রজত চৌধুরীর স্ত্রী কবিতা চৌধুরী। মর্মান্তিক এই মৃত্যু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে সমাজের অন্দরে লুকিয়ে থাকা বর্বর লোভী লালসাকে। কিন্তু আসল অপরাধী কে বা কারা, সেই প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব একটা বিরতির পর। সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর।
শান্তশিষ্ট নিরীহ কর্মোদ্যোগী এক ব্যাংক কর্মচারীর এক অস্বাভাবিক মৃত্যু তুলে আনছে বেশ কয়েকটি প্রশ্ন। সেই প্রশ্নের উত্তর খুঁজতেই আর প্লাসের অ্যাসিস্ট্যান্ট এডিটর অনুসন্ধিৎসু চোখে এড়িয়ে গেল না আসল রহস্য। সর্ষের মধ্যেই লুকিয়ে রয়েছে ভূত। ব্যাংকের ভিতর কাঁচে ঢাকা চেম্বারের সিসিটিভি হয়তো অনেকটাই হদিশ দিতে পারবে এই মৃত্যু রহস্যের। গত 10ই ফেব্রুয়ারি সোমবার রজতবাবু সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছিলেন ব্যাংকে যাওয়ার উদ্দেশ্যে। এরপর 3টের সময় তিনি বাড়ি ফিরে আসেন। দুপুরের খাওয়া দাওয়া সেরে তিনি আবার বাড়ি থেকে বেরিয়ে যান, বলে গিয়েছিলেন কিছু কাজ আছে, ফিরে আসবেন। এরপর রাত তখন প্রায় 8:30 হবে। হঠাৎই একটি ফেসবুকে পোস্ট, তিনি ব্যাংকের কিছু কর্মীকে দায়ী করে গেছেন। ফেসবুকে পোস্ট করার মাধ্যমে তিনি যেটা বলেছেন যে ব্যাংকের কয়েকজন কর্মী তার মৃত্যুর জন্য দায়ী। মৃত্যুর আগে ফেসবুকে রজত বাবু সরাসরি অভিযোগ রেখে গেছেন তারই কয়েকজন সহকর্মীর বিরুদ্ধে। তার অভিযোগ যে তাকে ফাঁসানো হয়েছে। এক ভয়ঙ্কর অপরাধ বোধে ভুগছিলেন তিনি। এত বড় একটা ঘটনার কোনো আন্দাজে কি পায়নি পরিবারের সদস্যরা? আপনাকে কি বলতো উনি বাড়িতে এসে, কি বলতো? ওনাকে দিয়ে কিছু ওই টাকা লেনদেন করিয়েছে? কি এসে কি বলতো আপনাকে বাড়িতে? আমাকে মঙ্গলবার ওরা সবাই মিলে জোর করে লিখিতভাবে সব নিয়েছে, তোর ঘাড়ে দোষ দিয়ে। একটা অস্থায়ী কর্মচারীর উপর এইভাবে কিভাবে করতে পারলো ওরা, সেটাই আমার ব্যাপার। ওর তো কাজ, ডিউটি তো এটা ছিল না। ডিউটি ছিল শুধু ছোটোখাটো লোন টোন করিয়ে দেওয়া আর নতুন করে বইটি করে দেয়, এইটাই ব্যাপার ওর কাজ। কিন্তু তার উপরে এইভাবে কেন এত একটা ঘাড়ে চাপালো, সেটাই একটা চিন্তার ব্যাপার। উদর পিণ্ডি বুদর ঘাড়ে, আর এভাবেই একদল লোভী মানুষ অর্থ পিশাচদের ফাঁদে পা দিয়ে নিজের অজান্তেই অন্যের বুকে পা তুলে দেয়। শিকার হন সাধারণ মানুষ। তবে কি ব্যাংকের ওই শাখার ঊর্ধ্বতন কর্মীদের সঙ্গে বেআইনি যোগ সাজশ ছিল তৃতীয় কোনো অসাধু লোকের? রজত চৌধুরী তিনি ফেসবুকে যে পোস্ট করেছিলেন তাতে অমিত নায়েক এবং সোমনাথ ঘোষ তাদের নাম উল্লেখ করেছেন। যদিও তারা ব্যাংকের এমপ্লয়ি নয়, তারা ব্যাংকের কাস্টমার, কিন্তু তবু তাদের নাম করেছেন কেন? তবে কি এই দুই ব্যক্তি কোনোভাবে তাকে প্রেশার দিয়েছিল? আসলে তারা এই ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডার, তারা ব্যবসায়ী, কোটিপতি। তারা কোনোভাবে কি নোট বদল যখন হয়েছিল সেই সময় কখনো কি তাকে দিয়ে কোনোভাবে নোট বদলের একটা কাজ করানো হয়েছিল? আচ্ছা, এবার একটু একটু করে স্পষ্ট হয়ে উঠছে রজতের মৃত্যু রহস্যের জল। হ্যাঁ, রাতারাতি নোট বদলের ষড়যন্ত্রের ঘটনা দেশ জুড়ে ঘটেছে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে। রজত বাবুর মতন অসহায় মানুষেরা সেই ষড়যন্ত্রের নিছক বোরে। তাই রাঘব বোয়ালেরা বোরের ঘাড়ে পা রেখেই আইনের ঘর টপকে যাচ্ছেন আড়াই চালে। যে দুই ব্যক্তির কথা তিনি বলেছেন ফেসবুকে, অমিয় এবং অন্যদিকে সোমনাথ ঘোষ, আসলে এরা কিন্তু ব্যাংকের এমপ্লয়ি না হলেও তারা কিন্তু ব্যাংকের সঙ্গে যুক্ত, তারা ব্যবসায়ী। সেই জায়গা থেকে দাঁড়িয়ে অন্তত পক্ষে যেটুকু মনে করা হচ্ছে যে এই ব্যাংকের যে লেনদেন হতো, সোমনাথ বাবু যে লেনদেন করেছিলেন, সেই লেনদেনের ক্ষেত্রে যে মোটা টাকার বিষয় ছিল, সেটা হয়তো কোনোভাবে চাপ সৃষ্টি করে এই ব্যাংকের ম্যানেজার চিন্ময় বাবু হতো কোনোভাবে চাপ সৃষ্টি করে রজত বাবুকে দিয়ে করিয়েছিলেন। ওটা ওই ব্যাপারটা সম্পূর্ণ যা কিছু হয়েছে সোমনাথ ঘোষ, অমিত নায়েক আর রজত চৌধুরীর ব্যাপার। আমি বললাম ব্যাপারটা যেটা হয়েছে তো আমি জানি না, কিন্তু যাই হয়েছে সেটা তো আপনার ব্যাংক থেকেই হয়েছে, যেই কারণেই যেই টাকা লেনদেন যাই যেটাই হোক, ওই ব্যাংক থেকে যখন লেনদেন হয়েছে আমার কাকু তো আর ব্যাংকের পুরোটা দায়িত্বে নেই যে ক্যাশিয়ার এই হয়েছে এই টাকা এদিক সেদিক করা,
তো আপনারা তো সেটা সব জানেন, তো আপনারা যখন জানেন তাহলে তারপর আমার কাকু কী করে এরকম কাণ্ডটা হলো। যদি টাকা ঘটানো হয়েই থাকে তাহলে সেটা তো ম্যানেজার এবং ক্যাশিয়ার বুঝবে, কারণ কত টাকা কি আসছে না আসছে সেটা একটা ক্যাজুয়াল ওই অস্থায়ী কর্মচারীর উপর রাখতে পারে না, বা সেটা জানবে না। কম্পিউটার বলুন না যাই বলুন সব কিছু তো ম্যানেজারের কাছে, হিসাব রক্ষক সব ম্যানেজার ক্যাশিয়ার, তার ঘাড়ে কেন চাপটা চেপে? আজকে মানুষ যদি কোথাও 2 মাস চাকরি করে তাদের কিছু হলে তারা এসে দাঁড়ায়। আজকে একটা মানুষ 4 বছর চাকরি করে এরকম একটা দুর্ঘটনায় একজনও এসে আমাদের পাশে দাঁড়ায়নি। এটা কেন? তারা নিশ্চয়ই গিল্টি, তাই জন্য আজকে আমাদের পাশে এসে দাঁড়ায়নি। রজতবাবু স্ত্রী কবিতা দেবী তিনি বলেছেন যে ওই ব্যাংকের ম্যানেজার চিন্ময় বাবু তিনি নাকি বিভিন্ন সময় বিভিন্নভাবে রজতবাবুকে কাজে লাগিয়েছেন। সত্যি কি তাই? তাহলে এখনো পর্যন্ত উলুবেড়িয়া থানার পুলিশ কোনো রকম ভাবে বিষয়টা নিয়ে তদন্ত করেনি। আজকে বেশ কয়েকদিন অতিক্রান্ত। থানা কেন নিশ্চুপ? এখানেও কি প্রভাবশালী তত্ত্ব? এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পরেও থানার ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিলেন রজত বাবুর কাছের মানুষেরা। থানাও কোনো স্টেপ নেয়নি। আমরা গতকাল ব্যাংকে গিয়েছিলাম, ব্যাংকে আমাদেরকে ঢুকতেও দেয় না এবং ম্যানেজার আমাদের সঙ্গে কোনো রকম কোঅপারেশন করে না, কোনো কথাও বলে না। থানায় আমরা লিখিত জানিয়েছি এবং লেখাটা আমরা দিচ্ছি আপনাদেরকে। সেই থেকেও আমাদের যখন গতকাল ব্যাংকে গিয়েছিলাম, ব্যাংকে আমাদের উকিলবাবু আর ছিলেন, আমরা কোনো রকমই কোনো অঘটন ঘটাই না, কারণ আমরা চেয়েছি যে সম্পূর্ণ আইন মাফিক কাজ হোক এবং আইনের উপর আমাদের ভরসা আছে, আইনের উপর আমাদের বিশ্বাস আছে, আইন মাফিক যা হবে সেটা আমরা মেনে নেব। আইনের ওপরেই ভরসা রাখতে চান রজত বাবুর পরিবার, কিন্তু আইন রক্ষা করার দায়িত্ব যাদের কাঁধে তারা কি আদৌ সেই ভরসা দিতে পারছেন আম জনতাকে? যেভাবে রজত চৌধুরীর ওপর চাপ সৃষ্টি করা হয়েছিল তিনি বোধহয় ভেবেছিলেন আর নয়। যেভাবে তার উপর মানসিক আঘাত করা হয়েছিল, যেভাবে তার উপর বিভিন্ন রকমের চাপ সৃষ্টি করা হয়েছিল, সেইখান থেকেই ভেঙে পড়েছিলেন রজত বাবু। আর সেই কারণেই তিনি যে ফেসবুকে পোস্ট করেছিলেন দুজনের নাম, অমিত নায়ক এবং সোমনাথ ঘোষ, তাদের কথা উল্লেখ করেই তিনি এই রেল লাইনে এসে আত্মহতি দিয়েছেন। অর্থাৎ তিনি আত্মঘাতী হয়েছেন। কারণ এই বিষয়ে অন্তত পরিষ্কার যে তিনি তার যে বাইক, সেই বাইকটি তিনি পেয়েছিলেন ব্যাংক থেকেই। ব্যাংকের কাজ দেখাশোনার জন্যই তাকে ব্যাংক ওই বাইক দিয়েছিল। এরপর সেই বাইকটি তিনি ব্যাংকে রেখে চলে এসেছিলেন হয়তো এই রেল লাইনের ধারে। এরপর মানসিক চাপ সহ্য না করতে পেরে এই রেল লাইনে চলন্ত ট্রেনের সামনে আত্মঘাতী হন রজত বাবু। প্রশাসন তৎপর হলেই এই মৃত্যু রহস্যের উদ্ঘাটন সম্ভব, কিন্তু প্রশ্ন হলো সাধারণ একজন মানুষের জন্য প্রশাসন কতটা তৎপর হবে? বোঝাই যাচ্ছে এই অস্বাভাবিক মৃত্যুর পিছনে রয়েছেন অনেক রাঘব বোয়াল। তাদের মুখোশ কি সত্যিই খুলবে? ক্রাইমিয়ার ধাওয়া করবে সেই সত্যের সন্ধানে। আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও আপনাদের মুখোমুখি হব এক নতুন তদন্তের কিনারায়। ততক্ষণ দেখতে থাকুন আর প্লাস নিউজ, সবার আগে সবার পাশে।